দিকে। এই তো সেই কুয়োটি, আমাকে জলরাজ্যে পৌঁছতে হবে। এই বলে নাগকন্যা কুয়োতে লাফ দিল। এই নাগিন সাপটা আমাদের সকলের ক্ষতি করার জন্য বনে এসেছে। সবাই একে ঘিরে রাখো, একে আমরা কঠোর শাস্তি দেব। তোমরা আমাকে ভুল বুঝছো, আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি। আমি এই বনে বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিলাম, আমাকে ছেড়ে দাও, দয়া করো। ভুলে এখানে চলে এসেছি। আমার মা আমাকে ছেড়ে কোথায় যেন চলে গিয়েছে। আমার কোনো ক্ষতি করো না। এই তোরা কেউ এই বিষধর সাপের কথা শুনবি না। এই সাপ ছলনাময়ী, এ এখন বিপদে পড়েছে বলে এমন কথা বলছে। বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। এই তোমরা সবাই সাপটাকে ছাড়বে না। আমি জাদুঘরকে ডেকে আনছি, আজ একে কঠোর শাস্তির ব্যবস্থা করব আমরা। এরপর কবুতর চলে যায় আর সাপটা সুযোগ বুঝে সামনের দিকে ছুটতে থাকে। এই শালিক, সাপটা পালাচ্ছে, তাহলে ওকে ধরতেই হবে, নইলে ও বনের পাখিদের ক্ষতি করবে। জলদি তাড়া কর। এরপর বিউটি আর শালিক সাপের পেছন ছুটতে থাকে। না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যে কোনো কোথাও লুকোতে হবে। আগে জীবন বাঁচাতে হবে, তারপর মা খুঁজতে হবে। পাখিরাও আমার পিছন আসছে দেখছি। সাপকন্যা, তাড়াতাড়ি ছোট। পাখিরা সাপের পেছন আসতেই থাকে। এমন দৃশ্য ওপর থেকে একটা পরী দেখে আর বলতে থাকে, আরে পাখিগুলো এভাবে একটা সাপের পেছন কেন ছুটছে? কি হয়েছে? সাপটাকে দেখে তো বেশ অসহায় মনে হচ্ছে। সাপটা কি কোনো ক্ষতি করেছে নাকি? না, এসব পরে ভাবা যাবে, আগে সাপটাকে বাঁচাতে হবে। আরে আমি তো মাটিতে ছুটছিলাম, তাহলে আমি উপরে আসলাম কি করে? তুমি চিন্তা করো না, আমি পড়ি। আমি তোমাকে পাখিদের হাত থেকে বাঁচানোর জন্য উপরে নিয়ে এসেছি। আমি তোমাকে নিরাপদ জায়গায় নামিয়ে দেব। পরি সাপটাকে নিয়ে একটি নিরিবিলি জায়গায় অবস্থান করে। আর অন্যদিকে সাপটা তো পালিয়েছে রে শালিক, আমাদের অনেক দেরি হয়ে গেছে, চল বাড়িতে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আচ্ছা সাপ বন্ধু, তোমাকে কেন ওরা তাড়া করছিল? তুমি কি কারো কোনো ক্ষতি করেছিলে নাকি? না বন্ধু, আমি কারো ক্ষতি করিনি। আমি এই বনে বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে বাবা মাকে আমি হারিয়ে ফেলেছি আর ওই পাখিদের মাঝে চলে আসি। আর ওরা আমাকে ভুল বুঝে শাস্তি দিতে চেয়েছিল, জানো? ও আচ্ছা, এখন তোমার তবে আর কোনো বিপদ নেই। এখন তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারো। কিভাবে আমি আমার রাজ্যে ফিরে যাব? আমি যে আমার রাজ্যের কোনো রাস্তাই জানি না। এখন আমি কি করব? কোথায় যাব? আমার মনে হয় বনের পাখিদের হাতেই আমার মৃত্যু আছে। তুমি শান্ত হও, তুমি এখানেই থাকো। আমি তোমার মা বাবাকে খুঁজে নিয়ে আসছি, কোথাও যাবে না কিন্তু। এরপর পরি চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর পরি আবার ফিরে আসে। পরি বন্ধু, পেয়েছো আমার বাবা মাকে খুঁজে? কোথায় ওরা? সাপ বন্ধু, দুঃখিত, আমি তোমার বাবা মাকে পুরো বনেই খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। মনে হয় ওরা তোমার রাজ্যে চলে গেছে। হায় হায়, বাবা মা, তোমরা আমার জন্য কেন অপেক্ষা করলে না? তোমরা আমাকে ছেড়ে চলে গিয়েছো। কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে তো তোমার রাজ্যে নিয়ে যেতে পারবো না, কিন্তু তবে তোমাকে আমি আমার একটা পাখি বন্ধুর বাড়িতে নিয়ে যাব। তুমি কিছুদিন ওখানেই থাকবে, যতদিন না তোমার বাবা মাকে খুঁজে পায়। কেমন? চলো তবে। পরি সাপকে নিয়ে টুনির বাড়িতে যায়। আর সাপের ব্যাপারে পরি টুনিকে সবকিছু খুলে বলল। সাপ বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে আমার এখানে থাকতে পারো। আমি প্রতিদিন একদিন করে তোমাদের সাথে দেখা করতে আসবো। আমি বরং এখন আরেকবার গিয়ে তোমার বাবা মাকে খুঁজে আসি। আর হ্যাঁ, তুমি কখনো বাইরে বের হও না কিন্তু, কারণ বনের পাখিরা তোমার উপর ক্ষেপে আছে। চলো বন্ধু, ঘরে চলো, তুমি অনেক ক্লান্ত। চলো খেয়ে দিয়ে বিশ্রাম করো, কেমন? টনি এরপর সাপটিকে নিয়ে ঘরে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়।
পরি রোজ একবার টুনি ও সাপের কাছে আসে। একদিন পেতনি টুনির বাড়ি থেকে পরীকে উড়ে যেতে দেখে। আরে এটা তো দেখছি পরি। পরি টুনির বাড়িতে কি করছিল? নিশ্চয় টুনিকে সোনা দানা দিতে এসেছিল। এর পেছনের কারণ তো আমাকে জানতেই হবে। সাতচন্নি টুনির জানালা দিয়ে উকি দেয়। অন্যদিকে ঘরের ভিতর 1 সপ্তাহ হলো এখনো বাবা মা আমাকে নিতে আসলো না। আমার যে বড্ড নাগরাজ্যে যেতে ইচ্ছে করছে। এভাবে ঘরবন্দি হয়ে থাকতে আমার যে একদম ভালো লাগে না। বন্ধু, তুমি কেঁদো না। পরিবন্ধু ঠিকই তোমার বাবা মাকে খুঁজে বের করবে। আরে এ তো দেখি মেঘনা চাইতে চল। সাপ কন্যা টুনির ঘরে। আমি শক্তিশালী হওয়ার উপায় পেয়ে গেছি। এই সাপটার কাছ থেকে আমি নাগবনে নিয়েই ছাড়বো। এই সুযোগ হাতছাড়া করলে হবে না। এই টুনি, এই দরজা খোল। টুনি, আমি সাতচন্নি, তাড়াতাড়ি দরজা খোল। সাতচন্নির কথা শুনে টুনি আর সাপ ভয় পেয়ে যায়। টুনি ফিসফিস করে সাপের কানে কানে বলতে থাকে, সাপ বন্ধু, তুমি ঘর থেকে বের হবে না। আমি দেখছি চক্ষুকে। পাচার, আমি তোর ঘরে শাকন্যাকে দেখেছি। ওকে কিন্তু আমার চাই চাই। আমি পথ ছাড়বো না। আমি থাকতে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমার মুখে মুখে তর্ক? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সাতচন্নি জাদু করে টুনি মাথায় আঘাত করে আর টুনি অজ্ঞান অবস্থায় নিচে পড়ে যায়। এই ঘটনা পরি ওপর থেকে দেখে সাথে সাথে সাতচন্নির ওপর তীর নিক্ষেপ করতে থাকে আর সাতচন্নি ভয় পালিয়ে যায়। এরপর পরি সেখানে টুনির কাছে আসে আর সাপও আসে। টনি বন্ধু, চোখ খুলে তাকাও, আমাদের দিকে দেখো। পরি, ওর কি হলো? ও চোখ খুলছে না কেন? তুমি একটা কিছু করো পরি। আমার জাদুও কোনো কাজে লাগছে না। দাঁড়াও, রানীকে ডাকি। পরি পরি রানীকে ডাকতে থাকে আর একটি গায়েবী আওয়াজ আসতে থাকে। তোর বান্ধবীকে মায়া শক্তি দিয়ে আঘাত করা হয়েছে, তাই ওর জ্ঞান কোনো জাদু শক্তি দিয়ে ফিরবে না। তোর বন্ধুর জ্ঞান একমাত্র নদীর জলের আঙ্গুর, ওই আঙ্গুরেই ফেরাতে পারবে। তবে ওই আঙ্গুর গাছের কাছে কোনো পরি যেতে পারবে না। এখন আমি কি করি? আমার বন্ধু কি বিপদে পড়লো? তুমি তো যেতে পারবে না, কিন্তু আমি তো যেতে পারি। টুনি বন্ধু আমার অনেক উপকার করেছে। আমি আজকে ওকে ভালো করে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। তুমি বন্ধুকে দেখো পরু বন্ধু, আমি আসছি। সাপ নদীর জলের আঙ্গুরের গাছের দিকে রওনা দেয়। সাপ নদীর জলে সাঁতার কাটতে থাকে আর বেশ কিছু দূর যাওয়ার পর ওই তো আঙ্গুর গাছটা দেখা যাচ্ছে। যাই, ওই আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেড়ে নি। সাপ যখনই ওই আঙ্গুর গাছের কাছে যায় তখনই একটা মাথা কাটা সাতচন্নির মাথা প্রকট হয় আর সাতচন্নি মাথা কাটা বলতে থাকে, আবারও আমি আমার শক্তি অর্জনের শিকার পেয়ে গেছি। কে তুমি? এভাবে আমার সামনে আসলে কেন? পথ ছাড়ো, আমাকে আঙ্গুর নিতে দাও। আমার বন্ধু যে অনেক বিপদে পড়েছে। আমি তো এমনি এমনি এই গাছের আঙ্গুর কাউকে দিই না। এই গাছের আঙ্গুর নিতে হলে তোর সব শক্তি আমাকে দিতে হবে, তবেই নিতে পারবি আঙ্গুর। বেশ, আমি কোনো ঝামেলাই চাই না। আমি আমার বন্ধুকে বাঁচাতে চাই, সেটা আমার জীবনের বিনিময়ে হলেও আমি দিচ্ছি তোমাকে আমার সব শক্তি। সাপটা সব শক্তি সাতচন্নিকে দিয়ে আঙ্গুর নিয়ে চললো আর পরি টুনির মাথায় ওই আঙ্গুর স্পর্শ করার সাথে সাথে টুনির জ্ঞান ফিরে আসে। তোমার জ্ঞান ফিরেছে টুনি বন্ধু? তার মানে তুমি এখন সুস্থ টুনি বন্ধু? সাপটা শক্তিহীন হয়ে দুর্বল হয়ে মাটিতে লুটে পড়ে। এ কি বন্ধু সাপ, তোমার কি হলো? তুমি এরকম নিস্তেজ হয়ে পড়লে কেন? বলো আমাদের, তোমার কোথায় ব্যথা হচ্ছে? আমরা তোমাকে সাহায্য করব, বলো। সাপটা তার শক্তিদানের কথা ওদের খুলে বলল। তুমি আমাকে বাঁচাতে একে করলে, আমি তোমাকে মরতে দেব না। আমি এক্ষুনি যাব ওই সাতচন্নির কাছে। ওখানে গিয়ে আর কোনো লাভ নেই টুনি, আমার যে সময় আর শেষ হয়ে গেছে। বন্ধুরা, এসব বলতে বলতে সাপটা সেখানেই মারা যায়। টুনি আর পরি অনেক কান্নাকাটি করলো আর সাপটা অদৃশ্য হয়ে যায়। মা, তোমরা যেদিন থেকে ঘুরতে গিয়েছিলে সেদিন থেকে দিদিকে আর দেখতে পাই না। দিদি কি কোথাও ঘুরতে গিয়েছে? আর দিদি আর ফিরে আসবে না নাকি? বলো মা, দিদিকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। আমার দিদির সাথে অনেক খেলতে ইচ্ছে করছে।
মারে, তোর দিদি যে হারিয়ে গেছে। তোর দিদিকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু ওই পৃথিবীতে জঙ্গলে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পর আমরা নিশ্চিন্ত হয়ে পড়ি। তখন আমরা আবারও নাগরাজ্যে ফিরে আসি, কারণ নাগরাজ্যে তো আমাদের ছাড়া কোনো কাজই সম্ভব নয়। সেই কারণে তোর দিদিকে ওখানে রেখে আসতে হলো। এখন জানি না তোর দিদি ওই পৃথিবী লোকে কি করে আছে। কি, দিদি হারিয়ে গেছে আর তুমি এই খবরটা আমার কাছ থেকে লুকিয়েছিলে কেন? মা, আমাকে বলনি কেন? আমার যে দিদিকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আমি এখনই যাব দিদিকে খুঁজে আনতে, এখনই। এই বলে মোহিনী সর্পরূপ ধারণ করলো, আর মোহিনী তার বোনের সন্ধান করতে গেল। আর এদিকে নাগরানী অনেক চিন্তিত হয়ে পড়ে। আর এদিকে নাগকন্যা মোহিনীকে চিন্তিত অবস্থায় সাতচুন্নি দেখতে পেল। তখন সাতচুন্নি মনে মনে ভাবলো, কি হইয়াছে? ইয়ে তো নাগরাকেরই নাগকন্যা। এ তো মনে হচ্ছে সেই সাপটার বোন, তবে ওই সাপটা তো মরে গেছে। এ হয়তো জানে না। এই সুযোগ, একে ওর বোনের মৃত্যুর রহস্য জানিয়ে টুনির সাথে আমার প্রতিশোধ নেওয়া হবে। আর যখন এ প্রতিশোধ নিয়ে নেবে, তখন এর কাছ থেকে নাগমণিও হাসিল করে নেব। এই বলে সাতচুন্নি এক মায়াগোলক সৃষ্টি করে, আর সেই মায়াগোলকটি নাগিনীর দিকে যেতে থাকে। আর সেখানে দৃশ্য ফুটে ওঠে। কি দিদি, তোমার কি হয়েছে? দিদি, তোমার কি হয়েছে দিদি? না, আমি আর কান্না করব না। আমাকে আমার দিদিকে বাঁচাতেই হবে। আমার দিদির এখনো প্রাণ শেষ হয়নি। আমাকে দিদির প্রাণ হোমর উদ্ধার করতেই হবে। আর আমার দিদির প্রাণ যার কারণে হারিয়েছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। প্রতিশোধ নেব। হ্যাঁ, আমি প্রতিশোধ নেব। আমি এক্ষুনি যাব, আর এমন প্রতিশোধ নেব ওদের শেষ করে ফেলবো। পুরো বনে আগুন লাগিয়ে দেব। আমার বোনের গায়ে হাত দেওয়া। এরপর টুনি যেখানে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে। কি, মাটি কাঁপছে কেন? কি হয়েছে? মাটি কাঁপছে কেন? কেউ বাঁচাও, ভূমিকম্প শুরু হয়েছে মনে হয়। বাঁচাও, বাঁচাও। আর তখনই সেখানে অনেকগুলো সাপ উপস্থিত হয়। এতগুলো সাপকে দেখে টুনি অনেক ভয় পেয়ে যায়। আরে, এতগুলো সাপ এলো কোথা থেকে? বাঁচাও, বাঁচাও, পরিবন্ধু, বাঁচাও। চুপ, তোকে কেউ বাঁচাতে আসবে না। তোর জন্য আমার দিদির আজ প্রাণ হারিয়েছে। তুই আমার দিদিকে মেরেছিস, এখন তোর প্রাণ নিয়ে আমি আমার দিদিকে বাঁচাবো। তুই আজকে মরে যাবি, আর তোর মৃত্যুতেই আমার শান্তি আছে। আমার দিদিকে হত্যা করা না, আমি সবটা দেখেছি। তোরা কি কি করেছিস আমার দিদির সঙ্গে। নাগকন্যা যখনই টুনিকে ছবল মারতে যাবে, ঠিক তখনই না, এই টুনিকে আমি মারতে পারলাম না। যাই হোক, আমি এখন দিদির প্রাণ ভ্রমর উদ্ধার করতে যাই। এই বলে নাগকন্যা সামনের দিকে হাঁটতে থাকলো। আর বেশ কিছু দূর যাওয়ার পর সামনে একটা গুহা দেখতে পাই। ওই তো সেই গুহাটি, যেখানে আমি আমার দিদির প্রাণ ভ্রমর পাবো। আর দেরি করলে চলবে না। এই বলে নাগকন্যা গুহার ভিতরে যেতে থাকে। এদিকে এক গরিব ছেলে কাঠ কাটতে আসে জঙ্গলে। এই তো, এই গাছটা দেখছি অনেক ভালো, এই গাছটাই কাটা শুরু করি। তখনই এক অজানা সুর ভেসে আসতে থাকে, আর কাঠুরিয়া সেই সুর অনুসরণ করতে করতে চলে যাচ্ছিল। কি, আমি এখানে কি করে এসলাম? হ্যাঁ, সেই সুর শুনতে শুনতে আমি এখানে চলে এসেছি। অনেক দেরি হয়ে গেছে, যাই এখন বাড়ি। এই বলে কাঠুরিয়া ছেলে চলে গেল। আর এইদিকে এই তো সেই কুয়োটি, আমাকে জলরাজ্যে পৌঁছতে হবে। এই বলে নাগকন্যা কুয়োতে লাফ দিল। আর সে জলরাজ্যে পৌঁছে যায়। তখন একটা নিস্তব্ধ আওয়াজ শুনতে পায়। নাগকন্যা, তোমাকে জলের রাজ্যে স্বাগত। আমি হওয়াই না, তুমি যা চাও তাই পাবে, কিন্তু যে কোনো একটি ইচ্ছেই বলো। আমি আমার দিদিকে ফিরে পেতে চাই। সত্যি? তুমি এত সুন্দর সুযোগ শুধু তোমার বোনের জন্য হারিয়ে ফেলতে চাও? তুমি যা চাও তাই পেতে পারো, ভেবে নাও কিন্তু। না,
আমি এই সুযোগ হারাচ্ছি না, আমি আমার দিদিকে বাঁচাতে চাই, আর আমি কোনো সুযোগ হারাচ্ছি না, বুঝতে পেরেছো তুমি? খুব চমৎকার, খুব ভালো। সত্যি তোমার দিদিকে তুমি খুব ভালোবাসো। তবে কিন্তু তোমার দিদি বেঁচে আছে, সে পৃথিবীর ওকেই আছে। আমি এটুকুই শুধু বলতে পারবো, তোমার দিদিকে খোঁজার দায়িত্ব কিন্তু তোমার। এই কথা শোনার পর নাগকন্যা বলল, কি আমার দিদি বেঁচে আছে? এই কথাটা শুনে তো আমার ভিতরটা খুশি হয়ে গেল, কিন্তু আমার দিদিকে আমি কোথায় পাবো? আর দিদি যদি বেঁচেই থাকে তাহলে ওই মায়াগুলোকে দেখলাম কেন যে দিদি মরে গেছে? নিশ্চয় ওই পৃথিবী লোকে কেউ এমন আছে যে চায় টুনিকে আমি মেরে ফেলি। এরপর নাগকন্যা মন খারাপ করে বনে বসেছিল। দিদি তুমি কোথায়? তোমাকে কোথায় খুঁজবো দিদি? বনে বনে ঘুরে আমি, দিদি গেছে হারিয়ে, আর আমি আছি সুযোগে। নাগমণি নিয়ে আমি পালিয়ে যাব। এই বলে সাতচন্নি রূপ বদলায়। এবার পেয়ে কি মজাই না হয়। বাঁচাও, কেউ বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো, আমি যে দলদলে ডুবে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। একি এই বনে বাঁচাও বাঁচাও বলে কে চিৎকার করছে? মনে হচ্ছে আমার তাকে সাহায্য করা উচিত। এই বলে নাগকন্যা চলে গেল। একি দিদি তুমি, তোমার এই অবস্থা কি করে হলো? তখন নাগকন্যা জাদু করে আর তাকে বাঁচিয়ে নেয়। দিদি তুমি এতদিন কোথায় ছিলে বলো? আমি খুব চিন্তা করছিলাম জানো। তুই চিন্তা করিস না, আমি এখন চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি করে নাগমণির কাছে নিয়ে চল, না হলে যে আমার প্রাণ সংশয় আছে। আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল। কেন দিদি, তোমার কি হয়েছে সেটা আমাকে খুলে বলতে পারো। তুই নিয়ে চল, অত প্রশ্ন করিস না, তাড়াতাড়ি চল। ঠিক আছে দিদি, চলো আমার সাথে। এই বলে নাগকন্যা আর ছদ্মবেশী সাতচন্নি যেতে থাকে। পক্ষীরাজ কোথায় আছো? এখানে আসো, এখানে রোহিণী আর মোহিনী নাগলোকে যাবে। পক্ষীরাজ আসো। এবার কাকে ডাকছে? এরপর নাগকন্যা, মোহিনী, ছদ্মবেশী সাতচন্নি ঘোড়ার পিঠে চেপে পড়ে আর তাদের উড়িয়ে নিয়ে গেল নাগলোকের উদ্দেশ্যে। দিদি এই দেখো, এটাই হলো নাগমণি। তুমি বলছিলে না তোমার নাগমণি প্রয়োজন, নাও তুমি তাড়াতাড়ি করে তোমার নিজের কাজটা সেরে ফেলো দিদি। এরপর সাতচন্নি এগিয়ে যেতে থাকে নাগমণি নেওয়ার জন্য। যখনই নাগমণিকে স্পর্শ করতে যাবে তখনই সাতচন্নিকে জোরে একটি বিদ্যুৎ ঝটকা মেরে দেয় আর সাতচন্নি অনেকটা দূরে ছিটকে পড়ে। এখানে কি লাগিয়েছে? নাগমণি আমায় কারেন্ট মারলো। তখনই নাগরানী চিৎকার শুনে সেখানে ছুটে এলো। নাগরানীকে দেখে সাতচন্নি কিছুটা ভয় পেয়ে যায়। আমি কোনো শত্রুর আভাস পাচ্ছি, এখানে নিশ্চয় কোনো শত্রু প্রবেশ করেছে। আর রোহিণী, তুমি তো হারিয়ে গেছিলে, তুমি হঠাৎ করে কোথা থেকে এলে? মোহিনী, তুমি জানো তুমি কত বড় ক্ষতি করতে যাচ্ছিলে? তুমি রোহিণীর জন্য একদম পাগল হয়ে গেছো না? আর রোহিণী তো তোমার সৎ বোন, তার জন্য এত তোমার দরদ উতলে উঠছে কেন? এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, না হলে দেখবে আমিও কি করতে পারি। কি হলো? আমার চুলগুলো সব কেটে গিয়েছে। আমি চুল কোথায় পাবো? আমি তো টেকো সাতচন্নি হয়ে গেলাম।
কাঠুরিয়া ছেলেটি ঘরের মধ্যে বসেছিল। তখন সেই সুর আবারও ভেসে আসতে থাকে। তখন সেই ছেলেটি আবারও সেই সুরের পেছন পেছন যেতে থাকে, কারণ ওই সুর ছিল কালনাগিনী সুর। আমি এটা কোথায়? আমি শক্তি দান করেছি বলে নিজের শক্তি দিয়ে জানতেও পারছি না, আর আমি এখন এখান থেকে বেরোতেও পারবো না, কারণ আমার সব শক্তি যে সাতচুনিকে দিয়ে দিয়েছিলাম। কেউ আছো? বাঁচাও! কেউ আছো? আমাকে এখান থেকে বের করো, বাঁচাও! চুপ! নেকা কান্না অন্য জায়গায় কাঁদিস। তোর জন্য আমাকে টেকো হতে হয়েছে। এবার দেখবি আমি কি রকম প্রতিশোধ নিই তোদের নাগরাজ্যের সাথে। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও এখান থেকে। আমি আমার মা আর বোনের সাথে দেখা করতে চাই। তুই কি এটা জানিস? তুই যাকে মা বলিস আর যাকে বোন বলিস তারা তো তোর সৎ মা আর সৎ বোন। সে যাই হোক, তোকে এখানে আটকে রেখেছি একটাই উদ্দেশ্য আমার, আর মাত্র 2 দিন তুই বেঁচে থাকবি। তারপর তোর ওই শরীরে আমি প্রবেশ করব, আর এই সাতচুন্নি থেকে আমি মুক্তি হব, আর আমি হয়ে যাব বিষকন্যা। ততক্ষণ আরামসে ঘুমিয়ে নে। জানি না আমাদের নাগিন বন্ধু কেমন আছে। তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও যে পাচ্ছি না। সেদিন যে অদৃশ্য হয়ে গেল, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, সে অদৃশ্য কি করে হলো? যতই শক্তি দান করুক, অদৃশ্য তো হওয়ার কথা নয়। আমার বন্ধুকে খুঁজে বের করতেই হবে, তার নিশ্চয় অনেক বড় বিপদ রয়েছে। এ বলে পরে খুঁজতেই থাকে। না, এভাবে খুঁজলে আর চলবে না, আমাকে অন্য কারোর সাহায্য নিতে হবে। এই গাছটা দেখছি অনেক ভালো। এই গাছটার নিচে আমি একটু বিশ্রাম করি। আরে ওটা কি? ওটা তো দেখছি একটা জানালা, কিন্তু গাছের মধ্যে জানালা হলো কোথা থেকে? দেখি তো ওই জানালার পেছনে কি রয়েছে। এরপর টুনি পাখি সে জানালা দিয়ে উঁকি মেরে দেখতে থাকে, আর সেখানে দেখলো তার বন্ধু বিষকন্যা বন্দি রয়েছে। টুনি আর দেরি না করে পরীর উদ্দেশ্যে রওনা দেয় পরীকে বলবার জন্য। বন্ধু, তাড়াতাড়ি চলো, একটা কাছে একটি জানালা রয়েছে। সেই জানালা দিয়ে আমি উঁকি মেরে দেখলাম, আর সেখানে দেখলাম আমাদের নাগকন্যা বন্ধু ওখানে বন্দি রয়েছে। তাড়াতাড়ি চলো। কি বলছো তুমি? চলো, তাড়াতাড়ি চলো। এ বলে পরী আর টুনি যেতে থাকে সেই গাছের কাছে। এরপর তারা সেই গাছের কাছে এসে পৌঁছলো। তখন পরী জাদু করে সে আয়নাটিকে ভেঙে দেয়, আর পরী আবারও জাদু শক্তি করে, আর নাগকন্যা রোহিণী নিজের শক্তি ফিরে পায়, আর সে গাছের সেই জানালা দিয়ে বেরিয়ে আসলো। পরী বন্ধু, তুমি এসেছো, তুমি আমাকে বাঁচালে, ধন্যবাদ পরী বন্ধু। ওই টেকো সাতচুন্নি আমাকে এখানে আটকে রেখেছিল জানো। ভয় পেও না, আর ওই সাতচুন্নি তোমার কিছুই করতে পারবে না। এখন তুমি আমার সঙ্গে থাকবে, চলো। না পরী বন্ধু, সেটা হয় না। আমি নাগরাজ্যে না ফিরে গেলে যে মহা অনর্থ হয়ে যাবে। আমাকে নাগলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি নাগলোকের সন্ধান পেয়েছি, আমি তোমাকে নিয়ে যাব নাগলোকে, কিন্তু নাগলোক আমার জন্য নিরাপদ নয়। তবুও আমি বিপদ সহ্য করে তোমাকে ওখানে নিয়েই যাব। এরপর পরী নাগকন্যাকে নিয়ে আকাশে উড়ন দিল। আর কিছুক্ষণ পর তারা নাগরাজ্যে পৌঁছে যায়, আর সেখানে নাগরানী মনে মনে ভাবতে থাকে, রোহিণী আবার কোথা থেকে এলো? রোহিণীকে আমার রাস্তা থেকে হটাতেই হবে, না হলে যে আমার নিজের মেয়েটা নাগরানী হতে পারবে না কখনোই। একে আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বারবার বেঁচে ফিরে আসছি। রোহিণী মা, তুমি এতদিন কোথায় ছিলে?
তোমাকে আমি অনেক খুঁজেছি জানো, আর তোমার ছোট্ট বোনটাও যে তোমাকে অনেক খুঁজেছে। তুমি এরকমভাবে কোথায় হারিয়ে গিয়েছিলে? দিদি, দিদি তুমি এসেছো? কোথায় ছিলে তুমি এতদিন দিদি? তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি। এরপর রোহিণী সব কিছু খুলে পড়ল, আর এদিকে পরি নাগরাজ্য থেকে চলে গেল। কি তোমার সাথে এত কিছু ঘটেছিল? তুমি ঠিক আছো তো? এখন চলো, তোমাকে আমি গোটা 1 মাসের জন্য নাগতপনির কাছে রেখে আসবো। সেখানে গেলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে, যাতে তোমাকে কেউ আর আটকাতে পারবে না। চলো আমার সাথে। নাগকন্যা মোহিনী, তুমি এখানেই থাকো, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার দিদির 1 মাস ওখানে থাকা খুব জরুরি, নইলে আবারও আক্রমণ হতে পারে। এই বলে বিষকন্যা রোহিণী ও নাগরানী যেতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি রুমে এসে পৌঁছয়, আর তখন নাগরানী, তোকে একা পেয়েছি এবার, তুই বারবার বেঁচে যাচ্ছিস, তোর আজ কোনো নিস্তার নেই। আজ তোকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবি। এসব কি বলছো মা? তুমি আমাকে এরকম করে বলছো কেন? আমার যে খুব ভয় করছে মা, তুমি এরকম বলছো কেন? চুপ, তুই কাকে মা বলছিস? আমি তোর মা নাকি? আমি তোর সৎ মা, বুঝতে পেরেছিস? আমি যতই এখানকার নাগরানী হই না কেন, কিন্তু তুই আমার মেয়ে কখনোই হতে পারবি না। আমার শুধু একটি মেয়ে, সে হচ্ছে মোহিনী। আর তুই যদি বেঁচে থাকিস তাহলে তো আমার মোহিনী মা কখনোই নাগরানী হতে পারবে না। এ বলেই নাগরানী জাদু করে তাকে পাথর বানিয়ে দেয়, আর পাথর অবস্থাতেই সে কান্না করতে থাকে। কি এই জানালা ভাঙলো কে ভেঙেছে? এরপর সাতচন্নি ভিতরে গেল, আর ভিতর গিয়ে দেখলো সেখানে বিষকন্যা নেই। তখন সে বলল, কে এসব করেছে? তাকে আমি ছাড়বো না, মেরে ফেলবো। একে তো আমাকে টেকো করে দিয়েছে, তারপরে আমার বিষকন্যাকেও নিয়ে গেছে। ওর শরীরটা যে আমার চাই। কে করেছে এই কাজ? নিশ্চয়ই কোনো অন্য কেউ করেছে। এখন আমাকে মহারানী পেতনির কাছে যেতে হবে, সেই সাহায্য করবে। নইলে দেখছি কিছুতেই আমি পারছি না। এবার তো আমাকে যেতেই হবে। না না না। এদিকে পরি উড়ে যাচ্ছিল, আর তখন সে সাতচন্নিকে দেখতে পায় উড়ে যেতে। তখন সে মনে মনে ভাবলো, এই সাতচন্নি কোথায় যাচ্ছি, আর সাতচন্নি টেকো হলো কি করে? হ্যাঁ, নিশ্চয় কোথাও পরিকল্পনা করছি নাগকন্যার ক্ষতি করার জন্য। সে কারণেই তো আবার কোথাও যাচ্ছি, আমার এর পেছন যাওয়া উচিত। এই বলে পরি তার পেছন পেছন যেতে থাকে। ব্যাস, আর মাত্র 10টা দিন, তারপর নতুন চাঁদ বেরোবে। আর সেই চাঁদ ওঠার দিন আমার মেয়ের তাজবসি করিয়ে দেব, আর তখন আমার মেয়ে হয়ে যাবে এই নাগলোকের নাগরানী। আর তখন রোহিণীর গল্প শেষ, আর আমার মেয়ে রাজত্ব করবে এই নাগলোকে। এদিকে সাতচন্নি মহাসাতচন্নির কাছে পৌঁছে যায়, আর পরি চুপি চুপি দেখতে থাকে। কি রে, তোর এতদিনে আমার কথা মনে পড়লো? আরে কি রে, তুই টেকো হলি কি করে? আর বলো না মহাসাতচন্নি, ওই নাগলোকে গিয়েছিলাম, ওই নাগরানী আমার উপর আক্রমণ করে, আর তাতেই আমি টেকো হয়ে গেছি। আর তো সবই বুঝলাম, কিন্তু তুই আমার কাছে কিছু সাহায্য চাস নাকি? না হলে তো তুই আর আসিস না। তাই বলেই তো এসেছি। আমি চাই ওই নাগরাজ্য দখল করতে, আর ওই বিষকন্যা কোথায় যেন পালিয়ে গেছে, ওকেও ধরে ওর শরীরটা আমার চাই। আমি ওর শরীরে প্রবেশ করতে চাই, যাতে আমি আর ওই নাগমণিও নিতে চাই।
নাগমণি, নাগমণির কথা করে চাললো। নাগমণির জন্য আমি কত দিন ধরে তপস্যা করছি। সময়ের সাথে সাথে নাগমণির কথাটাও ভুলে গিয়েছিলাম, কিন্তু এ তো আবার মনে করে দিয়েছে। এবার দেখ নাগমণি আমি উদ্ধার করব।